স্যার, আপনার নামে একটা পার্সেল এসেছে। মাহাত মাথা তুলে তাকালো। পার্সেল? সে তো কিছু অর্ডার করেনি। কপাল কুঁচকে কর্মচারীর হাত থেকে বক্সটা নিল। উল্টে পাল্টে একবার ভালো করে দেখলো, কোথাও কোনো নাম নেই, কোনো ইঙ্গিতও নেই। তার পরিচিতদের মধ্যে এমন কেউ আছে কি যে তাকে এভাবে কিছু পাঠাবে? হয়তো কেউ মজা করছে, অথবা উপরে শুধু তার নাম লেখা, কিন্তু প্রেরকের কোনো ঠিকানা নেই। নিজের কৌতূহল লুকাতে পারল না মাহাত। ধীরে ধীরে মোড়ক খুলল। ভেতর থেকে বেরিয়ে এলো একতোড়া টাটকা গোলাপ, লাল আর সাদা মেশানো সাজানো। তার পাশে একটা চকলেটের বাক্স, তাতে নামি ব্র্যান্ডের চকলেট আর এক টুকরো কাগজ, বলা চলে ছোট্ট একটি চিরকুট। তোমার চোখে জ্যোৎস্না গাথি, স্বপ্নে ঘেরা আলো, তোমার সুরে বাজে বাসি মেঘ মাখি গেল, তোমার হাসি কেউ তোলে ফোটে শত ফুল, তোমার ছোঁয়ায় মেঘ নামে হৃদয় জোড়ানো ভুল। চোখ আটকে গেল শেষ লাইনে, হৃদয় জড়ানো ভুল। মাহাত চুপচাপ বসে রইল। চিরকুটটি কিছুক্ষণ এক দৃষ্টিতে দেখলো, তারপর আবার একবার পুরনো পার্সেলটা পরীক্ষা করলো। কোথাও প্রেরকের নাম ঠিকানা কিছুই নেই। দোকান থেকে পাঠানো হতে পারে, কিন্তু কে পাঠালো, কেন? ওর মনের ভেতরে প্রশ্নের ঝড় উঠল। অফিসের কেউ, পরিচিত কেউ, নাকি এমন কেউ যার কথা ওর ভাবতেও আসছে না? গোলাপের ঘ্রাণ তখনও বাতাসে ছড়িয়েছিল, কিন্তু মাহাদের মনে যেন আরেক ধরনের গন্ধ লেগে থাকলো, একটা রহস্যের গন্ধ যা ওকে শান্তিতে বসতে দিচ্ছে না। ও অফিসের কর্মচারীদের দিকে তাকালো। কে দিয়ে পাঠিয়েছে এটা? কর্মচারী কাজ ছাকালো। ডেলিভারি ম্যান এসেছিল স্যার, কোরিয়ার সার্ভিসে কেউ না, লোকাল কেউ ছিল, বাইকে করে এসেছিল, নাম বলল না, শুধু পার্সেল দিয়ে চলে গেল। মাহাদের ভ্রু কুঁচকে গেল। তুমি কিছু জিজ্ঞেস করনি? করেছিলাম, কিন্তু বলল তার দায়িত্ব হলো পার্সেল যত জায়গায় পৌঁছে দেওয়া, ব্যাস, এর বাইরে সেও কিছু জানে না। মাহাদ চুপ হয়ে গেল। তার চোখ এখনো স্থির গোলাপের তোড়ার দিকে, কিন্তু মন সম্পূর্ণ অন্যদিকে। কে পাঠালো এটা, আর কেন? ও ফোনটা হাতে নিল, কারণ নাম মনে পড়ছে না যাকে জিজ্ঞেস করা যায়, অথচ মনে হচ্ছে প্রেরক খুব সচেতনভাবেই তার নাম গোপন করেছে। যদি শুধু শুভেচ্ছা জানানোর জন্যই পাঠাতো, তাহলে লুকোচুরি কেন? তাছাড়া এমন চিরকুটের কোনো কারণ থাকে না তখন। কেউ কি ওর সাথে ফাজলামো করছে? মাহাদের সামনে গোলাপ আর চকলেট সাজানো থাকলেও ওর মন এক অন্যরকম অস্বস্তিতে ডুবে গেল। তারপর কিছুক্ষণ পর ওর গোলাপের তোড়া হাতে তুলে নিল। ফুলের ডাঁটাগুলো এখনো খুব শক্ত আর সতেজ। ওর আঙ্গুল বলিয়ে গেল কাটার উপর দিয়ে, হালকা একটা খোঁচাও লাগলো। হাত টের পেল ওর ভেতরে কোথাও যেন একটা অদৃশ্য অনুভূতির স্পর্শ লেগে গেল। অজানা এক অনুভূতি নিয়ে সে চকলেটের বাক্স খুলল। ভেতরে সারি করে রাখা চকলেট, মোড়কে মোড়ানো চকলেট, কিন্তু এরকম উপহারের চকলেটটার নিচে আরেকটা কাগজ ভাঁজ করে রাখা। মাহাদের চোখ কপালে উঠল। ও দ্রুত কাগজটা বের করে খুলল। এবার সেখানে লেখা, তুমি ভাবছো কে পাঠিয়েছে, তাই না? তাহলে খুঁজে বের করো, আমি তোমার একদম কাছে। মাহাদ এবার সত্যি স্তব্ধ হয়ে গেল। একদম কাছে মানে? কে সে? কে আমার সাথে এমন মজা করবে? আলো নয় তো? হয়তো আলোই হবে। একমাত্র এই মেয়েটারই এমন পাগলামো করতে পারে। এতদিন কেন মাহাদের মাথায় আসলো না? মাহাদের হঠাৎ করেই মনে হলো আজ সকালের সে ঘটনা। ও প্রতিদিনের মতো অফিস যেতে গাড়ির দরজা খুঁজছিল, আর ঠিক তখনই দেখলো সিটের উপরে একটা ছোট্ট ভাঁজ করা কাগজ পড়ে আছে। ও প্রথমে ভেবেছিল হয়তো কোনো ফেলে যাওয়া কাগজ, কিন্তু কি মনে করে খুলেই ভেতরের লেখাগুলো তাকে থমকে দিয়েছিল। তোমার প্রতিদিনের পথ চলা, তোমার ক্লান্তি, তোমার দুশ্চিন্তার সব জানি, কিন্তু জানো কি, কেউ আছে যে তোমার এই পথের প্রতিটি ধুলোবালির গল্প জানে। মা তখনও অবাক হয়েছিল, কিন্তু ব্যস্ততার চাপে সেটা মাথা থেকে ঝেড়ে ফেলেছিল। এখন এই পার্সেল আর নতুন চিরকুট পাওয়ার পরে ও অনুভব করলো এসব হয়তো কোনো কাকতালীয় ঘটনা নয়। এতক্ষণ ভাবছিল কে হতে পারে, কে তার চলাফেরা লক্ষ্য করছে। এখনও জানি মানুষটা আর কেউ না, আলোয়। তবুও মেয়েটাকে হাতে নাতে ধরতে হবে, তাই ও দ্রুত ফোন বের করলো। ড্রাইভার, সকালে তুমি গাড়ি পরিষ্কার করেছিলে? জি স্যার, সব ঠিকঠাক ছিল। কেন, কিছু হয়েছে? কেউ গাড়ির কাছে এসেছিল? আমি খেয়াল করিনি স্যার, তবে যদি কেউ এসে থাকেও খুব চুপি চুপি এসেছে। মাহাদের কপালে চিন্তা রেখা গভীর হলো। আলো কেন এমন করছে? ও তো নিজের থেকে সবকিছু ক্লিয়ার করেই দিয়েছে, এই সম্পর্কে কোনো ভবিষ্যৎ নেই। তারপরও এমন ছেলে মানুষের কি মানে? মেয়েটা কি ওকে কখনো শান্তিতে থাকতে দিবে না? কেন বোঝে না এভাবে ভালোবাসা হয় না?
মাহাত একদম সিদ্ধান্ত নিয়ে ফেললো এগুলো সব তাকে বন্ধ করতে হবে। আর কোনো ঝামেলা হওয়ার আগেই যদি এই ব্যবস্থা এই অবস্থা চলতে থাকে তবে একসময় সত্যি কোনো না কোনো বিভ্রান্তকর পরিস্থিতিতে পড়তেই হবে। গাড়িতে চিরকুট পাওয়ার পর থেকে ওর মনটা অস্থির ছিল, কিন্তু মাহাত জানে সব কিছুতেই একটা সীমা থাকা উচিত। এই ধরনের অজ্ঞাত যোগাযোগের মানে কি? কেন তাকে এমনভাবে টানা হচ্ছে? মাহাত মনের মধ্যে দৃঢ়তা এনে নিজের কর্মপদ্ধতি ঠিক করে নিয়েছিল। মাহাত সারাদিনের কাজ শেষে ক্লান্ত হয়ে মাত্রই বাড়ি ফিরল, কিন্তু বাসায় ঢুকতেই নহর জানালো পদ্ম সারাদিন কিছু খায়নি, এমনকি ঘর থেকেও বের হয়নি। মাহাত সঙ্গে সঙ্গে বুঝতে পারলো এই মেয়ে আবারও জেদ ধরেছে। তার এক কথা, যেতে দিতেই হবে। আর এখন তো খাওয়া দাওয়া বন্ধ করে ইমোশনাল ব্ল্যাকমেল করছে। মাহাত কিছু বলল না, সোজা নিজের রুমে গেল, ফ্রেশ হলো, তারপর ধীর পায়ে হাঁটতে হাঁটতে পদ্ম রুমের সামনে গিয়ে দাঁড়ালো। দরজা বন্ধ, ভেতর থেকে কোনো শব্দ নেই। আশ্চর্য, এমনি তো কখনো দরজা লক করে না, তাহলে আজ কি হলো? আজকাল পদ্মর এমন পরিবর্তন ওর মাথায় ঢুকছে না। মাহাত দরজায় নক করলো, কিন্তু কোনো সাড়া নেই। আবার নক করলো, এবার একটু জোরে। ভেতর থেকে এক গম্ভীর কণ্ঠ এলো, আমি ঘুমাচ্ছি। মাহাত হালকা হাসলো। হিমে রাগ করলে সব কিছুই ভুলে যায়। মাহাত দরজায় ঠেকিয়ে দাঁড়িয়ে বলল, দরজা খোল, কথা আছে। ভেতর থেকে কোনো উত্তর এলো না। মাহাত এবার কড়া গলায় বলল, পদ্ম, দরজা খোল। ভেতর থেকে ধীরে ধীরে দরজা খোলার শব্দ শোনা গেল। পদ্মা দরজা খুলে সামনে দাঁড়ালো না, চুপচাপ চলে গেল। মুখ তার গম্ভীর, চোখে অভিমান আর রাগের ছাপ স্পষ্ট। মাহাত ভেতরে ঢুকে তাকিয়ে দেখলো ঘর অন্ধকার, জানালার পর্দা টানা, বই খাতা এলোমেলো করে রাখা, আর বিছানার এক কোণে চুপচাপ বসে আছে ওর ফুল। স্পষ্ট বোঝা যাচ্ছে ও সত্যিই রাগ করে আছে। পদ্ম চোখে চোখ না মিলিয়ে একটু পাশ ফিরেছিল। ওর আচরণে এমন কিছু ছিল যা মাহাত খুলসা করে বুঝতে পারছিল না। মেয়েটা তো এমন ছিল না, রাগ অভিমান করলেও তা প্রকাশ করত, বাড়িতে চিৎকার চেঁচামেচি শুরু করে দিত। কিন্তু এবার ব্যাপার ভিন্ন। এবার পদ্ম কোনো কিছু করছে না, বরং আগে যেভাবে সহজে কথাবার্তা হতো সেভাবেই কিছুই হচ্ছিল না ওদের মধ্যে। মাহাত নিঃশব্দে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আস্তে করে পদ্মর পাশে গিয়ে বসে পড়ল। কি হয়েছে আমার ফুলের? পদ্মর কণ্ঠে এক ধরনের মৃদু অভিমান ছিল, কিন্তু কিছুটা শীতলতাও। ও নরম কণ্ঠে বলল, কিছু না। তাহলে সারাদিন কিছু খাসনি কেন? পদ্ম উত্তর দিল না, আবারও মুখ ফিরিয়ে নিল। মাহাত এবার একটু শক্ত স্বরেই বলল, পদ্ম, রাগের মানে এই নয় যে নিজের ক্ষতি করবি তুই। খাওয়া বন্ধ করে তুই আমাকে জোর করতে পারবি না। পদ্ম এবার মুখ তুলে তাকালো, তার চোখ দুটো লাল হয়ে আছে। মাহাত চমকালো, এত কিসের অভিমান? পদ্ম গম্ভীর স্বরে বলল, আমার কথার তো কোনো মূল্যই নেই কারোর কাছে, তাহলে শুধু শুধু কেন এখানে এসেছো? মাহাত দীর্ঘশ্বাস ফেললো। ও জানে পদ্ম একবার রাগ করলে সহজে ভাঙে না, কিন্তু ও তো সিদ্ধান্ত নিয়েই ফেলেছে। শুধু এই একটা ট্রিপের জন্য এত কিছু? আমি তোকে বলেছি যাওয়া সম্ভব নয়। পদ্ম এবার দাঁড়িয়ে গেল, তার কণ্ঠ থরথর করছিল। তোমার কাছে এটা শুধু একটা ট্রিপ মাহাত ভাই, কিন্তু আমার কাছে নয়। আমার তো কখনো বাইরে যাওয়ার সুযোগই হয়নি। একটা স্কুল প্রোগ্রামে যেতে চেয়েছিলাম, সেটাও তুমি যেতে দিচ্ছ না। তুমি কি একবারও ভেবেছো আমার কেমন লাগে? আমার সব বন্ধুরা যাচ্ছে, শুধু আমিই যেতে পারবো না। কি এমন ক্ষতি হবে আমি চলে গেলে? মাহাত এবার চুপ করে গেল। পদ্মর কণ্ঠে যে কষ্ট সেটা উপেক্ষা করা কঠিন, কিন্তু ও তো ওর সিদ্ধান্ত নিয়েই নিয়েছে। পদ্ম এবার আরও এক ধাপ এগিয়ে গেল, তার চোখে মুখে একরকমের হতাশার ব্যথা। তোমরা সবাই সব সময় আমাকেই মানিয়ে নিতে বলো। কখনো কি ভেবেছো আমি কি চাই? শুধু একবার নিজের মতো কিছু করতে চেয়েছিলাম। মানাটা বুঝি এতটা কঠিন ছিল? মাহাত এবার সত্যিই থেমে গেল। ও কি ভুল করছে? ও কি সত্যি পদ্মের অনুভূতির কথা একবারও ভাবেনি? সত্যিই তো, সবাই তো যাচ্ছে। এতগুলো মেয়ের মাঝে পদ্ম নিশ্চিত ভালোই থাকবে, ও হয়তো একটু বাড়াবাড়িই করছে। কিন্তু এখন যদি হঠাৎ রাজি হয়ে যায় তাহলে পদ্ম আরও জেদি হয়ে যাবে। এই মেয়ে একবার নিজের মত চলতে শিখলে আর ওর পোষ মানবে না। মাহাত তাই কঠিন গলায় বলল, এভাবে অভিমান করে কিছু হয় না। আমি যা বলেছি সেটাই ঠিক। পদ্ম এবার রেগে কেঁদেই ফেলল, কিন্তু দ্রুত ও চোখের পানি মুছে সোজা হয়ে দাঁড়ালো। ঠিক আছে, যাব না, কোথাও যাব না, মরে গেলেও যাব না। এবার খুশি তো? নাকে সর্ষের তেল দিয়ে এবার ঘুমাও। মাহাত একদম অবাক হয়ে গেল। এই মেয়ে এত বড় কথা বলে ফেললো। মাহাত কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল। পদ্মর চোখে মুখে যে জেদ আর অভিমান সেটা ও আগেও দেখেছে, কিন্তু আজকের মতো এত কঠিনভাবে কখনো প্রকাশ পায়নি। আমি তোর খারাপ চাই না সোনা। মাহাত আস্তে করে বলল, যেন ও নিজেই নিজেতে দ্রুত অনুভব করছে। তুই এখনো ছোট, ভালো মন্দ বোঝার ক্ষমতা হয়নি এখনো। আমার ভয় করে এত দূর তোকে একা ছাড়তে। এই দুনিয়ার গতিবিধি তুই একা সামলাতে পারবি না।
এরপরও জেনে শুনে এত দূরে কিভাবে যাওয়ার অনুমতি দিই? এভাবে আবেগ দেখিয়ে আমার সিদ্ধান্ত বদলাতে পারবি না ফুল। পদ্ম ফুঁসে উঠল। ছোট? আমি কোনো ছোট বাবু নই, বরং প্রতিবার তুমি আমাকে টেনে টুনে ছোট করে ফেলো। মাহাত দীর্ঘশ্বাস ফেলে পদ্মর চোখের দিকে তাকালো। সেই চোখে অভিমান, রাগ আর চাপা কষ্ট একসঙ্গে মিশে আছে। সে ক্লান্ত গলায় বলল, তুই যাই বলিস, আমার দায়িত্ব তোকে দেখে রাখা, তোর বোকামি আবেগ সবকিছু সামলানো। পদ্ম চোখ সরিয়ে নিল, যেন মাহাদের কথা তার মনে কোনো প্রভাব ফেলেনি, কিন্তু কণ্ঠে স্পষ্ট অভিমান ঝরে পড়ল। সবাই নিজের মতো চলতে পারে, শুধু আমি পারবো না। আমার সিদ্ধান্ত, আমার ইচ্ছা সব ভুল। তুমিও আমায় বুঝতে চাও না মাহাত ভাই। মাহাত ধীরে ধীরে বলল, আমি তোকে বুঝি বলেই আটকাই ফুল। এই দুনিয়া এত সহজ না যতটা তুই ভাবিস। পদ্ম ঠোঁট কামড়ে রাগ চেপে রাখলো, কিন্তু চোখের কোণায় এক ফোঁটা জল চিকচিক করছিল তখনও। মাহাতো কিছুক্ষণ চুপ করে রইল। পদ্মর জেদ, তার চোখের সেই একরক্ষা দৃঢ়তা, সবকিছু দেখে শেষেমেশে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা, যা ইচ্ছে কর, কিন্তু সাবধানে থাকবি। পদ্ম প্রথমে বিশ্বাসই করতে পারছিল না। ও বিস্মিত চোখে মাহাতের দিকে তাকিয়ে রইল কয়েক মুহূর্ত, তারপর আনন্দে উচ্ছ্বাসিত হয়ে এক ঝটকায় মাহাতকে জড়িয়ে ধরল। তুমি সেরা মাহাত ভাই। পদ্ম খুশিতে বলল, গলায় তার শিশুসুলভ উচ্ছ্বাস। মাহাত প্রথমে চমকে উঠলেও ও জানতো পদ্মর জন্য এই মুহূর্তটা অনেক খুশি। এটা মাহাদের কাছে কিছুই ছিল না, কিন্তু পদ্মর কাছে এটা ছিল একটা বিশ্বাসের নিশ্চয়তা। পদ্মর চোখে ওর অনুভূতিতে এক অদৃশ্য বন্ধন তৈরি হচ্ছিল, যা মাহাত জানতেও পারল না। বরং ও হেসে নিজেও জড়িয়ে ধরল। মেয়েটা আর বড় হবে না। অথচ এদিকে মাহাদের এই উষ্ণ স্পর্শ পদ্ম কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল। ও জানতো মাহাদের ভালোবাসা নিঃস্বার্থ, এক অভিভাবকের মতো, কিন্তু তবু ওর হৃদয়ের গভীরে কিছু একটা কাঁপল, যেন পুরনো কোনো অনুভূতি মনোপ্রান্তে আবারও জেগে উঠেছে ধীর পায়। পদ্মর বুকের ভিতরে ধুকপুক করছিল। ও জানতো মাহাদের এই স্পর্শে কোনো পাপ নেই, তবু নিজের অনুভূতির বিরুদ্ধে লড়াই করতে পারছিল না। ও কি ভুল কিছু ভাবছে, নাকি এই অনুভূতি বরাবরই ছিল, শুধু ওই এড়িয়ে গেছে? কিছুক্ষণ পর মাহাত পদ্মর থেকে একটু দূরে সরে বলল, যা, তোর ব্যাগ গুছিয়ে নে। পদ্ম চুপচাপ মাথা নাড়ল, কিন্তু ওর ভেতর তখনও এক অদ্ভুত টানাপোড়ায় চলতে থাকলো। মাহাত হালকা হাসলো, তবে চোখের কোণে একটা উদ্বেগের ছায়া ছিল, কিন্তু ও চায়নি সেটা পদ্ম বুঝুক। ও নরম গলায় বলল, সাবধানে থাকবি ফুল, আমি তোর জন্য চিন্তা করব না এটা ভাববি না। ওর কণ্ঠে ছিল মায়া, কিন্তু কোথাও চাপা একটা দুশ্চিন্তাও লুকিয়েছিল। পদ্ম আবারও হালকা মাথা নাড়ল, কিন্তু মাহাদের কথা তার মাথায় ঢুকলো বলে মনে হলো না। ও ছিল বেশ উচ্ছ্বাসিত, যেন এসব সাবধানতার কথা তার জন্য কোনো গুরুত্বই রাখে না এই মুহূর্তে। বরং ওর চোখে ছিল একটা স্বপ্নের ঝলক, মুখে আনন্দের হাসি। মাহাত চুপচাপ তাকিয়ে রইল। বুঝতে পারছিল পদ্মর পৃথিবীটা হয়তো ওর চেয়ে একটু ভিন্ন, কিন্তু এই ভিন্ন পৃথিবীতে ওর জন্য ভবিষ্যতে কোনো জায়গা আছে কি? আজকের সকালটা পদ্মর কাছে যেন স্বপ্নের মতো ছিল। দূরের পাখিরা যেন ওকে ঘুম চোখেই ডাকছে। হালকা একটা ঠান্ডা হাওয়ার পরশ চারপাশে কেমন ছড়িয়ে আছে, আর সেই হালকা হাওয়ায় গাছের পাতাগুলো সব নিঃশব্দেই কেঁপে কেঁপে উঠছিল। সূর্য এখনো পুরোপুরি ওঠেনি, অথচ আকাশে ছড়িয়ে আছে মৃদু আলো। সত্যি বলতে এমন মায়াবী সকাল ও আগে কখনো দেখেনি। তবে সেই আবছা আলো মাথায় রেখেই রওনা দিয়েছিল ওদের গাড়ি গন্তব্যের উদ্দেশ্যে। বেলা পড়তে পাহাড়ের গায়ে একটু করে নরম আলো পড়ে, যেন সোনালি কুয়াশাটা ঢেকে রেখেছে সবুজ প্রকৃতিকে। জানালার পাশে বসে পদ্ম অবলোক তাকিয়ে থাকে বাইরের দিকে। রাস্তার দিকে ওর চোখ আটকে যায়। এই পথ যেন শুধু যাত্রার নয়, চোখ জড়ানোরও। কখনো পাহাড়ের গা বেয়ে, কখনো সবুজ চা বাগানের ভেতর দিয়ে এগিয়ে চলেছে ওদের গাড়ি। যেখানে ওরা এসে থেমেছে সেটা চা বাগানের এক প্রান্ত, যার চারপাশে শুধু সবুজ এর রাজ্য। মনে হয় যেন মাটি জুড়ে কেউ ঘাসের গালিচা বিছিয়ে রেখেছে। দূরের দিগন্তে নীল আকাশে আর সবুজ মাঠ মিলেমিশে এক অপার্থিব দৃশ্য এঁকে দিয়েছে প্রকৃতির বুকে। এই সফরের জন্য পদ্ম অনেকদিন ধরে অপেক্ষা করছিল। জীবনের ব্যস্ততা আর ক্লান্তি ভুলে প্রকৃতির কোলে একটু শান্তি খোঁজার ইচ্ছে ছিল অনেক দিন ধরে। আজ সেই ইচ্ছে সত্যি হলো। সব অনুভূতিগুলো যেন এক এক করে প্রজাপতির ডানা মেলে ওড়ার সুযোগ পেল। গাড়ির চাকা থামতেই একসময় পৃথিবীর দরজা খুলে দিল ওদের সামনে। ক্লান্ত পথ চলার শেষে হঠাৎ করেই পাওয়া মুক্তির স্বাদ যেন ছড়িয়ে পড়ল চারপাশে। শিক্ষার্থীরা একে একে গাড়ি থেকে নামতেই শুরু করলো। ইতিমধ্যে কারোর মুখে বিস্ময়, কারোর চোখে মুগ্ধতা, আর কারোর ঠোঁটে অদম্য উচ্ছ্বাস। পদ্ম ধীরে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। এক পা ফেলেই চারপাশে তাকিয়ে যেন থমকে গেল। চোখের সামনে যা দেখছে কিছুক্ষণ ও সত্যি বলেই মনে হচ্ছিল না।
চারিদিকে সবুজে মোড়ানো পাহাড়ের বুকুচূড়া মেঘের ছায়া লেগে আছে। দূরের চূড়াগুলো কুয়াশার চাদরে ঢেকে এক অনুচ্চারিত গল্প বলে যাচ্ছে। বাতাসে ভেসে আসা নাম না জানা পাহাড়ি ফুলের হালকা সুবাস, পাখির ডাক আর ঠান্ডা বাতাসের মোলায়েম ছোঁয়ায় পদ্মর বুকটা কেমন হু হু করে উঠল। কোথা থেকে টুক করে উড়ে এলো রূপ, এসেই খলবল করতে করতে আরম্ভ করে দিল। ওর দিকে তাকিয়ে আবারও চমকে উঠল পদ্ম। মেয়েটা আজ বউ সাজ দিয়ে এসেছে। শিক্ষা সফরে এত মেকআপ করার কারণটা পদ্মর মাথায় আসলো না। মনের কথা মনে থামাচাপা দেওয়ার ক্ষমতা দিয়ে নিয়ে জন্মিয়েছে পদ্ম, তাই পাশে বসা অবস্থায়ও বেশ কয়েকবারই জিজ্ঞেস করেছিল, ব্যাপার কি বলতো রূপ? তুই এত রং চং মেখে বউ সেজে এলি কেন? আজ কি তোর বিয়ে? পদ্মর কথাতে এক রকমের হেসে উড়িয়ে দেয় মেয়েটা। গালের ভেতরে সেন্টার ফ্রুট চিবোতে চিবোতেই রূপ জানায়, আমি তো আর তোর মতো এত আগুন সুন্দরী না, তাই নিজেকে সুন্দর দেখাতে আমাকে একটু একটু চেষ্টা করতে হয়। উত্তরটা জুৎসই লাগলো না পদ্মর কাছে, কিন্তু আপাতত তা নিয়ে ভাবলো না। রূপের এমন পাগলামোর কথা শোনার অভ্যাস আছে ওর। এসব কথার আসলে কোনো উত্তর হয় না। মাহাত ভাই বলে, আল্লাহ তাআলা সবাইকেই সুন্দর বানিয়ে পাঠিয়েছে, তাই এর বাড়তি রংচং মেখে নিজেকে আরও সুন্দর করার কোনো মানেই হয় না। মানুষকে তার আসল রূপেই নাকি বেশি সুন্দর লাগে। ও বরং নিজের মনোযোগই জ্ঞাপন করলো। এই সুন্দর জায়গাটার উপরেই সে মনোযোগ দিল। এই জায়গাটা যেন ঠিক ওর কল্পনা থেকেও বেশি সুন্দর। চোখ ফেরাতে পারছিল না পদ্ম। এটা কি সত্যি নাকি কোনো রঙিন স্বপ্ন? তবে পদ্মর কাছে তো সব স্বপ্নই মনে হচ্ছে। কিরে, স্বপ্ন দেখছিস নাকি? এভাবে স্থির হয়ে দাঁড়িয়ে আছিস কেন? চল না, আগে রুমগুলো দেখে আসি। আমার না বড্ড ঘুম পাচ্ছে। রূপ, এটা তো স্বপ্নের থেকেও সুন্দর, একদম যেন মনটা জুড়িয়ে গেল। রূপ চমকে উঠল পদ্মর কথায়, চোখ বড় বড় করে তাকিয়ে বলল, বাহ বাহ, অসাধারণ! তুই তো দেখি কবি হয়ে গেছিস। সত্যি জায়গাটা ছিল মন খারাপ। চারিপাশে সবুজের ছায়া, দূরের লালচে পাহাড়, পাখির ডাক আর হালকা ঠান্ডা হাওয়া। রূপ চোখ মিলে চারিদিকে দেখে বলল, এমন জায়গায় আমাকে পড়তে দিলে আমি তো সারা বছর মন দিয়ে পড়াশোনা করতে পারবো। হঠাৎ করে পদ্মর মুখটা কেমন থতমত হয়ে গেল। ও খুব গম্ভীর হয়ে একটু হেসেই বলল, তাহলে এখানকার কোনো পাহাড়িকে ধরে তার সাথে তোকে এবার বিয়ে দিয়ে যাব। তাহলেই তো হলো, পড়াশোনা আর সংসার দুটোই না হয় পাহাড়ে ঘুরে ঘুরে করবি, কি বলিস? রূপের চোখ দুটো ততক্ষণে বড় বড় রসগোল্লাকেও হার মানিয়ে দিয়ে বহাল তবিয়তে যায় পদ্মর মুখের দিকে। রূপের কথাটা তাৎপর্য প্রথমে বোধগম্য নাও হলো বেচারে, কিন্তু একটু পরে বুঝতেই ছ্যাদ করে জবাব দিয়ে ওঠে, আমার সাথে মজা করছিস তুই? ধুর ছাই, তুই কি আমার জামাই নাকি মজা করব? আমি তো তোর ইচ্ছে পূরণ করার কথা বলছি। বান্ধবী হিসেবে আমারও তো কিছু দায়িত্ব আছে নাকি? রূপ এতটুকু শোনার পরে ধপাস করে মাটিতে শুয়ে পড়ল। পদ্ম থতমত খায়। আরে কি হলো রে তোর? তুই ওইভাবে মাটিতে শুয়ে গেলি কেন? ঘুম ধরলে রুমে চল, বিছানায় আরাম করে না হয় ঘুমিয়ে থাকিস। এভাবে রাস্তাঘাটে ঘুমালে সবাই তো তোকে পাগল মনে করবে। রূপ মাটিতে শুয়ে থেকেই আহা কার দিকে ওঠে। আরে আমি শুয়ে পড়িনি রে বাবা, আছাড় খেয়ে পড়েছি। এই ক্যাবলার মতো দাঁড়িয়ে না থেকে আমায় আগে তোল। আমার কোমর। কি আশ্চর্য! ওঠ ওঠ, এত বড় দামড়ি মেয়ে কথায় কথায় শুধু আছাড় খায়। আরে বাবা, আল্লাহ চোখ দুটো দিয়েছে কেন? একটু তোর কাজে লাগা। তোর চোখ দুটোও তোর মতো রূপ কোনো কাজের না। একবার ঢাকায় গিয়ে এই বিশ্বাসঘাতক চোখ দুটোকে আগে গোড়া থেকে উগড়ে ফেলার ব্যবস্থা করতে হবে। লাগবে না আমাদের এমন চোখ যার কোনো দায়িত্ব বোধ নেই। পদ্মর মুখ থেকে এইসব উদ্ভট কথা শুনে রূপ যেন পড়া থেকে উঠতেও ভুলে গেল। তখন থেকে এই মেয়েটা কিসব আবল তাবল বকেই যাচ্ছে। এ তো পাগলের থেকেও এক কাঠি উপরে। কোনো একদিন দেখা যাবে রূপের কিডনি, লিভার যত সব কিছু এই মেয়েটা বেচে দিয়েছে বাজারে, তা সস্তা দামে। কারণ দংশাবে তখনও এইসব কোনো কাজের না, বরং সব কয়টাই অপার্থ। না, আর ভাবতে পারছে না রূপ। ওর মাথাটা ঘুরছে, চোখ দুটো ঘোলাটে হয়ে আসছে ক্রমশ। এটাই কি তবে মৃত্যুর আগের দশা? এই তো যমরাজ হো হো করে হেসে ওঠে, কোথায় যেন টেনে নিয়ে যাচ্ছে। তেলের কড়াইতে ফেলবে না তো আবার? ইস, ওর কত শখ ছিল মরার আগে একবার বাসর করার। এই জীবন আর যৌবনের আর কোনো কাজই এলো না।
এদিকে পদ্ম তখনও বকে যাচ্ছে নিজের মনে। রূপ অবাক হয়ে শুধু ওর দিকেই দেখে চলেছে, অথচ মেয়েটা সমানে বকবক করেই চলেছে। থামার কোনো